সুভাষ বোস এসেছিলেন এখানে গান্ধীর সাথে কথা বলতে। এই পানিহাটিতে, এই ঐতিহ্য সম্প্রীতির পানিহাটিতে কাউন্সিলর গুলিতে খুন হয়ে যায়, তৃণমূলের নেতা মব লিঞ্চিং এ অভিযুক্ত হবেন, লোয়ার কোর্টে সাজা হবে, হাইকোর্টে জামিন নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবেন। এই পানিহাটির বদল আমরা চাই। নেতারা প্যারাশুটে করে ইডি সিবিআই কে নামিয়ে এনেছিলেন পশ্চিমবাংলায়, বিরাট বিরাট মিডিয়ায় ব্রেকিং নিউজ হলো, এর খাটের তলা, ওর বাড়ি সার্চ, এ রেড, ওই রেড। আরএসএস নারী স্বাধীনতার বিপক্ষে কথা বলে, সেই বিজেপি হাতরাস উন্নাও কাঠুয়াতে নারী নির্যাতনের বিচার দিতে পারেনি, বরং ধর্ষক জামিন পাওয়ায় ওরা ধর্ষককে মালা পরিয়ে মিছিল করে বাড়ি নিয়ে গেছে, বিজয় মিছিলের মতো করে। যাদের জেলের ভাত খাওয়ার কথা ছিল তারা এখন বাড়িতে পোলাও মাংস খাচ্ছেন আর জিপে করে তৃণমূলের হয়ে ভোট চাইতে বেরোচ্ছেন, কারণ ইডি সিবিআই তাদেরকে ছেড়ে দিয়েছে। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে বসে আছি পানিহাটি 2 এরিয়া কমিটির অফিসে, যেটা সুবলের অফিস বলেও অনেক বেশি পরিচিত, এক কথায় মানুষ চিনতে পারেন। এবং আমাদের সঙ্গে আছেন এই কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত আইএসএফ সমর্থিত সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত। কলতান, পিপলস রিপোর্টারে আপনাকে স্বাগত। সকাল থেকে প্রচার চলছে, প্রচন্ড গরম, মাঝখানে একটুখানি সময় পাওয়া গেছে, তার মধ্যেই আপনার সঙ্গে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, আর কি সময় পেয়েছি। প্রথমেই যে প্রশ্নটা, যেহেতু কেন্দ্রটা পানিহাটি, আমরা যদি এই শতকের হিসেবে যাই তাহলে 2001-এ পানিহাটি বিরোধীদের হাতে ছিল, 2006-এ পানিহাটি আবার বামেরা জিতেছিল, এবং তারপর থেকে যে কটাই নির্বাচন হয়েছে 2011, 2016, 2021, পানিহাটিতে বামেরা জিততে পারেনি। এইবারে কলতান প্রচারে বেরিয়ে কি বুঝছেন? প্রচারে মানুষের মধ্যে ব্যাপক সাড়া আছে। গত কয়েক বছর ধরে মানুষ যাদেরকে ভোট দিয়ে এসছেন যে তারা উপকার পাবেন এই ভরসায়, কাজ হবে এই ভরসায়, স্কুল, কলেজ, হাসপাতাল, ব্রিজ, রাস্তাঘাট, তার কিছুই হয়নি। নেতাদের বড় বড় বাড়ি হয়েছে, বড় বড় গাড়ি হয়েছে, কিন্তু সাধারণ মানুষের যন্ত্রণার উপশম করার জন্য কোনো ব্যবস্থা হয়নি। সরকারি স্কুলগুলোর বেহাল দশা, রাস্তাঘাটের বেহাল দশা, জঞ্জাল যত্রতত্র পড়ে থাকে, জঞ্জাল নগরী হয়ে গেছে পানিহাটিটা। একের পর এক জায়গায় জল জমে থাকার সমস্যা, দীর্ঘদিন বৃষ্টি হয়নি, কিন্তু এখনো আপনি আগরপাড়ার দিকে গেলে বেশ কিছু জায়গায় জল টল জমে আছে দেখতে পাবেন। ফলে এই যন্ত্রণার উপশম হিসেবে মানুষ বামপন্থাকে বেছে নিতে চাইছে। যেহেতু কেন্দ্রটা পানিহাটি এবং আমরা সকলেই জানি যে অবহেলা আন্দোলনটা এবং যে ঘটনা, সেটা পানিহাটিতেই তার বাড়ি ছিল, তো এই অভয়া আন্দোলন যেটা গড়ে উঠেছিল রাজ্যের বুকে, সেখানে যে কটা নাম উঠে এসেছিল, মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, কলতান দাশগুপ্ত, তারা প্রথম সারিতে ছিলেন এবং লড়াই করে গেছেন ভীষণভাবে। আপনাকে জেলেও যেতে হয়েছিল সেই ঘটনাতে। এবার আমরা দেখলাম যে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন সেই অভয়ার মা। এইটা কি আপনাকে কোনোভাবে হতাশ করেছে? না না, বামপন্থীদের লড়াই তো ব্যক্তি বনাম ব্যক্তির লড়াই না, এটা মতাদর্শের বিরুদ্ধে লড়াই। আরএসএস যে মতাদর্শ চাপিয়ে দিতে চায় গোটা দেশের মানুষকে, তার বিরুদ্ধে আমরা লড়ছি। আরএসএস মনুবাদ মেনে চলে যে নারী শিশুকালে পিতার অধীনে থাকবেন, যৌবনে স্বামীর অধীনে থাকবেন, বার্ধক্যে পুত্র সন্তানের অধীনে থাকবেন। তাহলে যে আরএসএস নারী স্বাধীনতার বিপক্ষে কথা বলে, সেই বিজেপি হাতরাস উন্নাও কাঠুয়াতে নারী নির্যাতনের বিচার দিতে পারেনি, বরং ধর্ষক জামিন পাওয়ায় ওরা ধর্ষককে মালা পরিয়ে মিছিল করে বাড়ি নিয়ে গেছে, বিজয় মিছিলের মতো করে। তাহলে এই মতাদর্শের বিরুদ্ধে আমাদের লড়াই, যে বিজেপি জিতলে আসলে নারীর নিরাপত্তা কমে যাবে, নারীর স্বাধীনতা কমে যাবে, নারীর যে অধিকার আরো সামনের দিকে এগিয়ে চলা সেটা বাধাপ্রাপ্ত হবে। ফলে তার বিরুদ্ধে আমরা লড়ছি। বিজেপি তো তৃণমূলের সাথে সেটিং করে দিয়েছে, সেই জন্য কোনো বিচার হচ্ছে না। প্রধানমন্ত্রী তো এসে বারবার নারী সুরক্ষার কথা বলছেন এবং কালকেও সংসদে এই নিয়ে বিল আনা হয়েছিল, আড়ালে যদিও ডিলিমিটেশন ছিল। এইটা ডিলিমিটেশনের জন্যই বিল, যেটা ওরা পরাস্ত হয়েছেন, এই পরাস্ত হওয়াটা ওদের প্রয়োজন ছিল। কিন্তু নারী সুরক্ষার কথা কোন বিজেপি বলছে? সিবিআই এর তদন্ত সেই 24 সালের সেই সময় চালু হলো, এখনো পর্যন্ত রাজ্য সরকার যে অপরাধীকে ধরে দিল, সিবিআই তার পিছনেই দৌড়াচ্ছে। আরো যে বিরাট অপরাধের একটা খবর বিভিন্ন জায়গা থেকে আসছিল, যে আরো অনেক বৃহৎ দুর্নীতি ইত্যাদি রয়েছে, সিবিআই তো বার করতে পারলো না। তাহলে সিবিআই অন্য জায়গায় আমরা দেখেছি, দেশের বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীকে অব্দি জেলে চলে যেতে হচ্ছে, সিবিআই এর তদন্ত এত করা, ইডির তদন্ত এত করা। তাহলে পশ্চিমবাংলায় আসার পর ইডি সিবিআই এর কি হয়, এই জবাব তো বিজেপিকে ভোটের আগে দিয়ে যেতে হবে। যাদের জেলের ভাত খাওয়ার কথা ছিল
তারা এখন বাড়িতে পোলাও মাংস খাচ্ছেন আর জিপে করে তৃণমূলের হয়ে ভোট চাইতে বেরোচ্ছেন, কারণ ইডি সিবিআই তাদেরকে ছেড়ে দিয়েছে। তার মানে তুমি বলতে চাইছো যে একটা সেটিং আছে, যে সেটিং এর কারণেই পুরো বিষয়টা হচ্ছে, এবং অভয়ার বিচারটাও কি সেই সেটিং এর কারণেই হয়নি? দীপ্ত সেনের জামিন হয়ে গেল, কেন হলো? এত মানুষের টাকা, এত মানুষের চোখের জল, তার কোনো দাম থাকবে না? নারদা, রোজভ্যালি, গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার, নিয়োগ দুর্নীতি, এসএসসি, টেট, সাদা খাতা জমা দিয়ে বিডিও হওয়া, একের পর এক দুর্নীতি। সেই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বলে বিজেপির নেতারা প্যারাশুটে করে ইডি সিবিআই কে নামিয়ে এনেছিলেন পশ্চিমবাংলায়। বিরাট বিরাট মিডিয়ায় ব্রেকিং নিউজ হলো, এর খাটের তলা, ওর বাড়ি সার্চ, এ রেড, ওই রেড। কিন্তু আলটিমেট একটা তদন্ত তো আজকে শেষ হলো না, একজন দুর্নীতিগ্রস্ত নেতার তো শাস্তি হলো না, চার্জশিট হলো না, কেন হলো না? এই প্রশ্নের জবাব কিন্তু বিজেপিকে ভোট চাওয়ার আগে মানুষকে দিতে হবে। বিজেপি তৃণমূল সেটিং এর কথা তুমি বললে, তো আমরা যদি এই মুহূর্তে মেন স্ট্রিম মিডিয়ার দিকে নজর রাখি, একটা দেখছি যে এটা প্রবলভাবে একটা বাইনারি, যে তৃণমূল আছে, বিজেপি আছে, আর কোনো শক্তি নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেই, এরকমই একটা মানুষের কাছে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা যখন যাচ্ছি বিভিন্ন জায়গায়, নিচের দিকে ঘুরছি, তখন দেখছি বামপন্থীরা প্রবলভাবেই আছে। তো তোমার কি মনে হচ্ছে, তুমি যেভাবে প্রচার করছো ঘরে ঘরে, আমি সকালবেলা দেখলাম যে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সঙ্গে তুমি যোগাযোগ করছো, তো এটা থেকে এই বাইনারিটা কি ভাঙতে পারবে? সম্ভব? বাইনারিটা হাওয়ার উপর একটা চালানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটাই বাইনারি আছে, এটা হচ্ছে চোর চিটিংবাজ দাঙ্গাবাজের বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াই। তাহলে ওই বাইনারিতে সাধারণ মানুষ জিতবে। যে তৃণমূলকে মানুষ ভোট দিলেন, যে বামপন্থীদের দিয়ে আর হচ্ছে না তৃণমূলকে ভোট, তৃণমূল চুরি করে গোটা রাজ্যকে শ্মশানে পরিণত করে দিল। পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা, 100 দিনের কাজের যন্ত্রণা, আবাসের বাড়ি না হওয়ার যন্ত্রণা, লুটের পর লুট হয়ে গেল সমস্ত ক্ষেত্রে। মিউনিসিপ্যালিটি গুলোতে টাকা লুট, 26,000 লোকের চাকরি চলে গেল, তাদের পরিবারের যন্ত্রণা। এই যন্ত্রণার উপশম হিসেবে বিজেপি বললো আমরা দুর্নীতির তদন্ত করে দেবো, আমাদের ভোট দিন। মানুষ ভরসা করলেন ইডি সিবিআই যদি কিছু পারে করতে। প্রথমে 2-4 জন অ্যারেস্ট হলেন, তারপরে আবার সবাই ধীরে 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 ধীরে, পাগলা দস্যু সেই ছিল না গল্পে, আবার সে এসেছে ফিরিয়া, তারা আবার সবাই জেল থেকে বেরিয়ে রাজনীতির ময়দানে চলে এলেন। আর বিজেপির যে নেতারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই হবে বলছিলেন, তারা এখন ন্যারেটিভ চেঞ্জ করে মন্দির মসজিদের ন্যারেটিভে চলে গেল। তাহলে ওই গরিব মানুষের টাকা, গরিব মানুষের কান্না, তার ভরসা, তার ছেলেমেয়ের কাজ, তার মাথার উপরে ছাদ, তার দুবেলা দুমুঠো ভাত, এই যন্ত্রণার লড়াই বামপন্থীরা রাস্তায় মানুষের কাছে দাঁড়িয়ে বলছেন। ফলে মানুষ তাদের উপর ভরসা করছেন যে ওই সব চোর চিটিংবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে বামপন্থীরা এবং মানুষ, তাদের যে জোট, এই জোটটা আসলে জিতবে। পানিহাটির প্রসঙ্গে আসি, আমি বিভিন্ন দেয়ালে পানিহাটিতে লেখা অবহেলিত পানিহাটি, বঞ্চিত পানিহাটি, তার উন্নয়ন। তো পানিহাটি নিয়ে তোমার কি কি পরিকল্পনা আছে, তুমি যদি জয়ী হও বিধায়ক? 2009 পর্যন্ত এখানে বামপন্থী সাংসদ ছিলেন। এই এলাকায়, পানিহাটি এবং আশেপাশের এলাকায় 24 ঘন্টার পরিশ্রুত পানীয় জল প্রকল্প, সেটা বামফ্রন্ট এনেছিল। এখনো আপনি গঙ্গার ধারে গেলে, মহোৎসবতলা ঘাটে গেলে সেই ফলকটা দেখতে পাবেন। 2009 বামপন্থী সাংসদ হেরে গেলেন, 11তে সরকার চলে গেল। 9-এর পর থেকে আজ পর্যন্ত তৃণমূলের প্রতিটা নির্বাচনী ইশতেহারে ওরা বলছে আমরা ওই প্রজেক্টটা করব, কিন্তু ওরা করে উঠতে পারে। 3-4 বার ফিতে কাটা হয়ে গেছে, কিন্তু প্রজেক্টটা আর চালু হয়নি, মানুষের বাড়িতে পরিশ্রুত পানীয় জল ঢোকে। এবারও তৃণমূল যে ইশতেহারটা করেছে তাতে ওই কথা লেখা আছে, মানুষ কিন্তু আর ভুলছে। আমরা বলছি ওটা বামপন্থীদের প্রজেক্ট, বামপন্থীরা আবার ক্ষমতা এলে, পানিহাটি থেকে বিধানসভায় এলে আমরা ওই প্রজেক্টটা করব, যে এলাকার মানুষ পরিশ্রুত পানীয় জল পাবে। এখানে জল জমার একটা ব্যাপক সমস্যা রয়েছে। এই জমা জলের সমস্যা মোকাবিলার জন্য এই চত্বরের 7টা মিউনিসিপ্যালিটি জুড়ে একটা সুয়ারেজের প্ল্যান করা হয়েছিল, যে 7টা মিউনিসিপ্যালিটি এলাকায় জমা জলের সমস্যা কিভাবে সমাধান হবে। তৃণমূলের সরকারের কাছে এখনো ওই ফাইলটা পড়ে আছে, কিন্তু কাজ 1 ইঞ্চি এগোয়। আমরা এলে ওই কাজ হবে। বামফ্রন্টের সময়ের জঞ্জাল, বর্জ্য জমা হওয়া এবং ওয়েস্ট টু এনার্জি, সেই জঞ্জাল থেকে বিদ্যুৎ তৈরি হওয়ার একটা প্রকল্প বামফ্রন্টের সময় হয়েছিল, জমি কেনা রয়েছে মহেশপোতায়, সেই কাজ এগোয়নি। সেই কাজ আমাদের করতে হবে। সরকারি স্কুল কলেজগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা ভয়ঙ্কর ভাবে কমে যাচ্ছে, সেইটা বাড়ানোর প্রয়াস করতে হবে। এই এলাকায় শিল্পের জমিতে শিল্প তৈরি করতে হবে। এই বেঙ্গল কেমিক্যাল পশ্চিমবাংলার গর্ব, বাম আমলে 3-3.5 হাজার কর্মী কাজ করতেন, এখন 30, 32, 35। সেই জায়গায় বিনিয়োগ দিয়ে সেখানে সংখ্যা বাড়াতে হবে। এবং যে পানিহাটিতে শান্তি সম্প্রীতি ছিল,
খুবই ঐতিহ্যের পানিহাটি। তো এখানে চৈতন্যদেবের স্মৃতি আছে, বেগম রোকেয়ার শয়ান আছে, গান্ধীর স্মৃতি বিজড়িত আছে, প্রফুল্লচন্দ্র রায়ের বেঙ্গল কেমিক্যাল আছে, আরো এরকম বহু। সুভাষ বোস এসেছিলেন এখানে গান্ধীর সাথে কথা বলতে। এই পানিহাটিতে, এই ঐতিহ্য সম্প্রীতির পানিহাটিতে কাউন্সিলর গুলিতে খুন হয়ে যায়, তৃণমূলের নেতা মব লিঞ্চিং এ অভিযুক্ত হবেন, লোয়ার কোর্টে সাজা হবে, হাইকোর্টে জামিন নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবেন। এই পানিহাটির বদল আমরা চাই। একদিকে প্রাক্তন বিধায়কের ছেলে, আর একদিকে অভয়ের মা। তোমার কাছে প্রধান প্রতিদ্বন্দ্বী কে? আমাদের কাছে প্রধান বন্ধু হচ্ছেন মানুষ, এবং মানুষ ঠিক করে নিয়েছেন যে বামপন্থীদের সাথে তাদের যে জোট, তাদের যে বন্ধুত্ব, সেইটা সামনের দিকে আরো এগিয়ে যাবে। ফলে তৃণমূল এবং বিজেপি যারা এত সেটিং করে নিয়েছে, যে সেটিং এর জন্য অভয়ারও বিচার হলো না, যে সেটিং এর জন্য নিয়োগ দুর্নীতির তদন্ত হলো না, সেই সেটিং এর বিরুদ্ধে মানুষ বামপন্থীদের সাথে নিয়ে এগিয়ে যাবে। 34 বছরের একটা দল, 2016 পর থেকে যদি আমরা দেখি রক্তক্ষরণ অব্যাহত, এবং বারবারই তোমাদের যেটা শুনতে হয় রাস্তাঘাটে বেরোলে, শূন্য 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 শূন্য। এবার কি শূন্যের গেরো কাটছে? 100%। এই রক্তক্ষরণটা শুধু বামপন্থীদের যদি হতো তাহলে কোনো অসুবিধা হতো না। রক্তক্ষরণটা তো হয়েছে মানুষের, তার পকেট থেকে টাকা লুট হয়েছে, জিনিসের দাম বেড়ে গেছে, তার বাড়ির ছেলেমেয়েরা কাজ পাননি, তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে চলে যেতে হচ্ছে, তার বাড়ি মেয়ের নিরাপত্তা প্রশ্নের মুখে। ফলে এই যন্ত্রণার উপশম হিসেবে মানুষের রক্তক্ষরণ বন্ধ করার জন্য, মানুষের যন্ত্রণা বন্ধ করার জন্য বামপন্থীরা এবার 100% বিধানসভার ভেতরে প্রবেশ করতে পারবে। আর বেশি আমি বাড়াবো না। হ্যাঁ, একটা প্রশ্ন না করলি না, এটা খুব ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে। এবারের নির্বাচনী প্রচারের যে ধারা, বিশেষ করে বামপন্থীদেরও, প্রায় সব কনস্টিটুয়েন্সিতে প্রার্থীকে নিয়ে একটা করে গান হয়েছে, এবং পানিহাটি কেন্দ্রেও একটা বিশেষ গান হয়েছে, এবং এআই জেনারেটেড বিভিন্ন রকমের ভিডিও, বিভিন্ন গান চারিদিকে চলছে, বেশ রিদমিক, বেশ একটা অন্য রকমের ব্যাপার। তো বামপন্থীদের প্রচার বলতে একটা সেই ছিল দেয়াল লিখন, বাড়ি বাড়ি যাওয়া, মিটিং মিছিল। এবারে এই যে জেনজি সবাই যেটা বলছে, তো সেটা কিভাবে, কিরম লাগছে? আসলে পুরো নতুন বিষয়টা। প্রজন্ম, তারা তো নতুন ভাবে ভাবে, এবং বামপন্থীরাই সময়ের সাথে এগিয়ে যাওয়ার মতো কাজ করতে পারে। আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি হোক, আমাদের পোস্টার ব্যানার ইত্যাদি সবেতেই আপনি নতুন সময়ের ছোঁয়াটা পাবেন। সেই সময়ের সাথে এগিয়েই এই গানটা তৈরি হয়েছে। আমরাও শুরুতে ভাবিনি যে এত মানুষের মুখে মুখে ঘুরবে। সাধারণ মানুষের মনে একটা এক মিনিট তোমার থামাচ্ছি, আমি সেদিন একটা অন্য কনস্টিটুয়েন্সিতে ছিলাম, অন্য জেলায়, সেখানে কলতানের গানটা বাজছে প্রচারে, আমি খুব অবাক হলাম। মানুষ খুবই গ্রহণ করেছেন, বিভিন্ন এলাকার মানুষও গ্রহণ করেছেন, পানিহাটিরও সাধারণ মানুষ তারাও এই গানটা গ্রহণ করেছেন, তারা আমাদের কথা গ্রহণ করেছেন, এবং গত কয়েক বছরে যে যন্ত্রণার মধ্যে তারা ছিলেন তারাও বুঝছেন। আমরাও বারংবার বলছি, কাস্তে হাতুড়ি তারায় ভোট দিয়েই আসলে সেই যন্ত্রণা মুক্তি তারা করতে পারবেন। তার জন্য পানিহাটির মানুষ প্রস্তুত। শেষ প্রশ্ন, পানিহাটির সমস্ত জনসাধারণের কাছে, সিপিআইএম প্রার্থী কলতান দাশগুপ্ত, কাস্তে হাতুড়ি তারা চিহ্নের প্রার্থী, কি বার্তা দিতে চায় ভোটের আগে? বামপন্থীরা জিতলে এই বিধানসভার মধ্যে সরকারি স্কুল কলেজ আবার খুলবে, নতুন করে ভালো ছাত্রছাত্রীর সংখ্যা ভর্তি হবে। এই বিধানসভার মধ্যে শিল্পের জমিতে শিল্প হবে, কুসুমপুরে স্টেডিয়াম তৈরির পরিকল্পনা যেটা আগে নেওয়া হয়েছিল সেইটা হবে, একটা অডিটোরিয়াম তৈরি হবে যেখানে শিল্প সংস্কৃতির বিকল্পের চর্চা হবে, পরিশ্রুত পানীয় জলের প্রকল্প হবে, জঞ্জাল মোকাবিলার ব্যবস্থা হবে, জমা জল সমস্যার সমাধানের ব্যবস্থা হবে, এবং এলাকায় পুকুর বুঝিয়ে, মাঠ বুঝিয়ে, অমরাবতীর মাঠ দখল করে যে সিন্ডিকেট রাজ তৈরি করার ষড়যন্ত্র ছিল সেইটা বন্ধ করা হবে, এলাকায় শান্তি সম্প্রীতি ফিরবে। কলতান, পিপলস রিপোর্টারে এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।